আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু 16ই ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণেও এমন ধারার কথাই বলেছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগের বন্ধুরা মরিয়া হয়ে উঠেছে নির্বাচনের আগেই তাদেরকে ফিরিয়ে আনতে। এই যে ইসরাফিল ফরাজি জুলাই ঐক্যের সংগঠক এই তরুণ নেতা যে কথা বলছেন যে বিভিন্ন দূতাবাস থেকে আওয়ামী লীগের ফেরানোর তৎপরতা দেখা যাচ্ছে, ভারত লবিস্ট নিয়োগ করে বিএনপি জামাত সহ বড় দলগুলোর সঙ্গে কথা বলছে, তার মানে সেই উদ্বেগ কিন্তু ডক্টর ইউনূসও জাতির উদ্দেশ্যে ভাষণে একভাবে প্রকাশ করেছেন। বাংলাদেশ ভারতের সম্পর্কটা তলানিতে গিয়ে ঠেকেছে কিনা, এর চেয়ে আর খারাপ হওয়া সম্ভব কিনা, এ নিয়ে যখন দুদেশের নানা বিশ্লেষক পর্যবেক্ষকেরা নানা রকম বিবেচনা বিশ্লেষণ করছেন, তখন সম্ভবত ভারত গুরুত্বের সঙ্গে এবং গুরুতরভাবে এটা উপলব্ধি করেছে যে বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি এখন সম্ভবত তুঙ্গে উঠতে যাচ্ছে। একটা বড় ধরনের আন্দোলন দানা বাঁধছে ভারতের বিরুদ্ধে, ভারতের প্রতিষ্ঠানের বিরুদ্ধে, ভারতের কূটনৈতিক মিশনগুলোর বিরুদ্ধে এবং ভারত রাষ্ট্রটির বিরুদ্ধে, এক কথায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, যেখানে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়েছেন যারা যারা জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী পক্ষ ছিলেন। এই সব রাজনৈতিক দলগুলো মিলে শহীদ মিনারে সোমবার একত্রিত হয়ে শপথ নিয়েছে হাতে হাত রেখে যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ লড়াই করবে। ওসমান হাদি শুক্রবার দিন গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই বিশ্বাস ওসমান হাদির পরিবার, স্বজন, বন্ধু বান্ধব থেকে জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে যে এই ঘটনার পেছনে, মানে এই যে ওসমান হাদিকে শুক্রবারে দিনে দুপুরে ঢাকা শহরের রাস্তায় তিনি রিক্সা করে যাচ্ছিলেন, টার্গেট কিলিং এর চেষ্টা করা হলো, তাকে লক্ষ্য করে প্রফেশনাল শুটার দিয়ে গুলি চালানো হলো, এই ঘটনার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থার হাত থাকতেই হবে। কারণ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এক মুখ হয়ে উঠেছিলেন ওসমান হাদি জুলাই আগস্ট আন্দোলনেও, যিনি সম্মুখ সারিতে ছিলেন। ওসমান হাদির ওপরে হত্যা প্রচেষ্টার এই ঘটনার পর থেকেই আবারও ভারত বিরোধী নানা বয়ান সামনে আসতে থাকে এবং তরুণ নেতৃত্ব যারা জুলাই আগস্ট আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন তারা সরাসরি নানা রকম ভারত বিরোধী বক্তব্য দেওয়া শুরু করেন। হাসনাত আব্দুল্লাহ তো শিরোনামই হয়েছেন। সোমবারে শহীদ মিনারে ওসমান হাদির কে হত্যা প্রচেষ্টার প্রতিবাদে তার দল ইনকিলাব মঞ্চ যে প্রতিরোধ সমাবেশ করেছিল সর্বদলীয়, সেখানে গিয়ে হাসনাত আব্দুল্লাহ তো বলেছেনই যে যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হয়, বাংলাদেশে যদি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান, কামাল সহ আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত নেতাদেরকে ভারত ফিরিয়ে না দেয়, যদি ভারত ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে না দেয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশও বসে থাকবে না। বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের বিচ্ছিন্নতাবাদীদের এর আশ্রয় প্রশ্রয় দেবে বাংলাদেশের ভূমিতে এবং এর মাধ্যমে ভারতের ওই 7 রাজ্যকে, 7 সিস্টার্সকে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। ভারত যে আঁচ করতে পারছে, যে ঘটনা কত গুরুতর হয়ে উঠছে, ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ওই প্রতিরোধ সমাবেশে সর্বদলীয় ঐক্য ঘটার মাধ্যমে যে ভারত দিল্লিতে হাই কমিশনারকে তলব করে ডেকে এনে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সংবাদ মাধ্যমকে বলেছেন যে ভারতের সঙ্গে সম্পর্কে একটা টানাপোড়েন আছে বটে, কিন্তু বাংলাদেশ কখনোই তার ভূমি কোনো বিচ্ছিন্নতাবাদীকে ব্যবহার করতে দেবে না। এগুলো একজন রাজনীতিক বা অ্যাক্টিভিস্ট বলতে পারেন বটে, কিন্তু কোনো সরকার সে কাজটা করতে পারে না। কিন্তু ভারতের পক্ষে আসলে নিশ্চিন্তে বসে থাকা মুশকিল, কারণ শুধু যে বিচ্ছিন্নতাবাদ আন্দোলন উস্কে দেওয়ার হুমকি সেখানে দেওয়া হয়েছে তা নয়। যেটা ভারতকে এখন আরো বেশি উদ্বিগ্ন করে তুলেছে সেটা হচ্ছে ওই সভা থেকে এই অঙ্গীকারও করা হয় যে ভারত যদি শেখ হাসিনাকে ফিরিয়ে না দেয়, ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে না দেয়, তাহলে ভারতীয় যত প্রতিষ্ঠান বাংলাদেশে আছে সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। সার্জিস আলম, জুলাই আগস্ট আন্দোলনের আরেক নেতা, জাতীয় নাগরিক পার্টির নেতা, তিনি সেখানে সরাসরি বলেছেন যে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের কোনো প্রয়োজন নাই। ডাকসু ভিপি ছাত্র শিবির নেতা সাদিক কায়েম দাবি করেছেন যে বাংলাদেশের উচিত ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করা এবং তাদের দাবি যে বাংলাদেশের আসলে ভারতের সঙ্গে সম্পর্ক থাকার দরকারটা কি।
এই বুধবার দিনে বাংলাদেশে লং মার্চ টু হাই কমিশন ডেকেছিল জুলাই ঐক্য নামের একটা মোর্চা। এই যে জুলাই ঐক্য মোর্চাটি গঠিত হয়েছে ভারতের আধিপত্যবাদ বিরোধী একটা প্ল্যাটফর্ম হিসেবে এবং সকল সংগঠনকে ঐক্যবদ্ধ করে, যারা নাকি জুলাই স্পিরিট ধারণ করেন এবং জুলাইয়ের, তাদের ভাষায় জুলাইয়ে যে অপূর্ব ঐক্য হয়েছিল তার প্রতীক হিসেবে, সেটাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। কারণ এই জুলাই ঐক্যের লং মার্চে প্রথম দিনেই তারা যখন রামপুরা ব্রিজের সামনে জড়ো হতে থাকেন, তখন সেখানে ছাত্র জনতার পাশাপাশি কিন্তু সাবেক সেনা কর্মকর্তারাও এসে যোগ দিয়েছেন। এছাড়াও সাধারণ ছাত্রদের বাইরেও ডাকসু মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দ, জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এমনকি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা এসে রামপুরা ব্রিজের সামনে ওই লং মার্চ টু হাই কমিশন কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য জড়ো হতে থাকেন। এরপর পুলিশ তাদেরকে রামপুরা ব্রিজ থেকে রওনা হওয়ার পর বাড্ডার হোসেন মার্কেট এলাকায় পৌঁছলেই পুলিশ তাদেরকে বাধা দেয় বটে, কারণ ভারতীয় দূতাবাসটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসেরও ঠিক পাশে। কাজে একটা দূতাবাস এলাকার মধ্যে এত বড় মিছিল শুধুমাত্র ভারতীয় দূতাবাসকে লক্ষ্য করে যেতে দেওয়া পুলিশের পক্ষে বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে প্রায় অসম্ভব। তারা সেখানে বাধা দেন এবং সেখানে বসে এরপর কর্মসূচিতে অংশগ্রহণকারীরা একটা সমাবেশ করেন। সেই সমাবেশে জুলাই ঐক্য থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে যে ওসমান হাদির ওপর হামলাকারী ও শেখ হাসিনাকে ফেরত না দিলে তারা হাই কমিশনে ঢুকবেন এরপর আর এই বাধা মানবেন না। এই যে জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্ব দানকারী সকলের কিংবা জুলাই আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারী প্রতিটি সংগঠন যারা শহীদ মিনারে জড়ো হয়েছিল সোমবার, তাদের প্রত্যেকেরই বিশ্বাস যে ওসমান হাদির ওপর হামলাকারী ভারতে পালিয়ে গেছেন এবং ভারত সেখানে তাদেরকে সুরক্ষা দিচ্ছেন। কিন্তু ভারত তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে বলেছে যে বাংলাদেশে এরকম নানা বিষয়ে তাদের উপর দোষারোপ করা হচ্ছে বটে সাম্প্রতিক নানা ঘটনায়, কিন্তু বাংলাদেশ সরকার কোনো তথ্য প্রমাণ তাদের কাছে হাজির করে নাই। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত অবশ্য সেটাও স্বীকার করছে না যে ওসমান হাদির ওপর হামলা প্রচেষ্টাকারীরা সত্যি সত্যি সীমান্ত পেরিয়ে ভারতে চলে গেছে কিনা। কিন্তু এই মুহূর্তে যে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কিংবা ভারতের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিকীকরণের কোনো উদ্যোগ নেওয়া অন্তর্বর্তী সরকারেরও সম্ভব নয় কিংবা অন্তর্বর্তী সরকারও সেটা চায় না, সেটাও খুব পরিষ্কার ভারত বুঝতে পারে। কারণ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাই কমিশনারকে ডাকার পর বিবৃতি দিয়েছেন পরেই বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে ভারতের কোনো নসিহত দেওয়ার মানে কোনো জ্ঞান দেওয়ার কোনো নসিহত দেওয়ার প্রয়োজন নাই বাংলাদেশকে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে, কারণ বাংলাদেশের নির্বাচন বিষয়ে তারা গত 15 বছর কথা বলে নাই। ভারত গুরুতর সংকটে পড়েছে, দূতাবাস নিরাপদ রাখা কূটনৈতিক বাধ্যবাধকতায় নিশ্চয়ই বাংলাদেশ সরকার একটা ব্যবস্থা করবে। বিশেষভাবে যেটা বললাম যে দূতাবাস পাড়ায় মার্কিন দূতাবাসের পাশেই অবস্থিত, ওই দূতাবাসকে নিরাপদ নিশ্চয়ই রাখা যাবে ব্যাপক সুরক্ষিতভাবে, বিরাট জায়গা নিয়ে যেটা তৈরি হয়েছে। কিন্তু ভারত এর আগে দেখেছে মানে আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরেই কিন্তু সিলেটে, খুলনায়, রাজশাহীতে, চট্টগ্রামে ভারতের ভিসা সেন্টারগুলো কিংবা মিশনগুলো সেগুলো অরক্ষিত কিনা কিংবা রাজনৈতিক দলগুলো নানা সময় লং মার্চের ডাক দিচ্ছিল, এসবের মুখে কিন্তু খুলনা, রাজশাহী, চট্টগ্রামে দীর্ঘ সময় ভিসা সেন্টারগুলো বন্ধ রাখতে হয়েছে ভারতকে। আর ভারতের প্রতিষ্ঠান হিসেবে প্রতিরোধ গড়ে তোলার যে ডাক এসেছে সেটা কোথায় গিয়ে ঠেকবে সেই নিয়ে উদ্বেগ নিশ্চয়ই ভারতের আছে। জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজি প্রথম আলোকে বলেছেন, আজকের এই কর্মসূচি ছিল একটা সতর্কবার্তা। আমরা জানতে পেরেছি ভারত লবিস্ট নিয়োগ করেছে গণহত্যাকারী দল আওয়ামী লীগের জন্য, যারা বিএনপি জামাত সহ বিভিন্ন দলের কাছে যাচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য। বিভিন্ন দেশের দূতাবাস থেকেও একইভাবে আওয়ামী লীগকে ফেরানোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ভারতের সঙ্গে থেকে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাদের সাবধান করে দিয়ে ইসরাফিল ফরাজি বলেছেন, আজ আমরা থেমে যাচ্ছি, সামনে আমাদের থামানোর ক্ষমতা প্রশাসন দেখাতে পারবে না। আজ আমরা হাজারে এসেছি, সামনে লাখে আসব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু 16ই ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণেও
এমন ধারার কথাই বলেছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগের বন্ধুরা মরিয়া হয়ে উঠেছে নির্বাচনের আগেই তাদেরকে ফিরিয়ে আনতে। এই যে ইসরাফিল ফরাজি জুলাই ঐক্যের সংগঠক এই তরুণ নেতা যে কথা বলছেন যে বিভিন্ন দূতাবাস থেকে আওয়ামী লীগের ফেরানোর তৎপরতা দেখা যাচ্ছে, ভারত লবিস্ট নিয়োগ করে বিএনপি জামাত সহ বড় দলগুলোর সঙ্গে কথা বলছে, তার মানে সেই উদ্বেগ কিন্তু ডক্টর ইউনূসও জাতির উদ্দেশ্যে ভাষণে একভাবে প্রকাশ করেছেন। শুধু তাই নয়, এই যে সেনা কর্মকর্তাদের, সাবেক সেনা কর্মকর্তাদের এই জুলাই ঐক্যে যুক্ত হওয়া এবং তাদের এই ছাত্র জনতা তরুণদের সঙ্গে ভারতের দূতাবাস অভিমুখে লং মার্চে যোগ দেওয়া, সেটাও খুব তাৎপর্যপূর্ণ। কারণ 24 আগস্টের পর থেকেই সাবেক সেনা কর্মকর্তাদের একটা অংশ কিন্তু বারবারই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম বাংলাদেশে জরুরি এই ডাক দিয়ে আসছিলেন। 2024 ডিসেম্বরে মানে 1 বছর আগে জাতীয় ঐক্য সংহতি পরিষদের ব্যানারে সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এক প্রতিবাদ কর্মসূচি পালন করেন। যেই প্রতিবাদ কর্মসূচিতে সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর বলে দেন যে আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি, আমাদের সাথে যদি ভারত যুদ্ধ করে আমরাও 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। এই যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একজন সাবেক কর্মকর্তা কলকাতা দখল করতে আমাদের 4 দিন লাগবে এমন কথা বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, তখন কিন্তু ভারতের সংবাদ মাধ্যমেও এটা শিরোনাম হয়েছিল। এর পাশাপাশি মনে রাখতে হবে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে রীতিমতো উদ্বেগ প্রকাশ করা হয়েছিল যখন বিডিআর তদন্ত কমিশনের প্রধান আরেক সাবেক সেনা কর্মকর্তা আলম ও ফজলুর রহমান, মেজর জেনারেল আলম ও ফজলুর রহমান, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন যখন মে মাসে ভারত পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর পরিচালনা করতে যাচ্ছে, তখন বাংলাদেশ সেনাবাহিনীর এই সাবেক মেজর জেনারেল আলম ও ফজলুর রহমান বলেছিলেন ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া এবং এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়েও আলোচনা শুরু করা উচিত। তখনও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্বেগ জানানো হয়েছিল। কাজেই ভারত নিশ্চিতভাবে এই জুলাই আগস্ট আন্দোলনে যোগ দেওয়া, নেতৃত্ব দেওয়া তরুণদের সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রীদের এই ঐক্য, মানে যা জুলাই ঐক্য নামে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে সংগঠিত হয়েছে, সেটাতে সাবেক সেনা কর্মকর্তাদের যোগদান এবং প্রথম দিনের লং মার্চের ডাকেই এত সংগঠনের সমাবেশ ঘটানোর বিষয়টিকে নিশ্চয়ই গুরুত্বের সঙ্গে দেখবে। কারণ এরা তো সাধারণ ছাত্র জনতা, ডাকসু জাকসুর নেতৃবৃন্দ, সাবেক সেনা কর্মকর্তা পরিচয়ে এসেছেন। কিন্তু মনে করে দেখুন 2024 সেপ্টেম্বরে ভারতের মিডিয়ায় যে আগ্রাসন চালানো হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তার বিরুদ্ধে হেফাজত সারা বাংলাদেশে লং মার্চের ডাক দিয়েছিল। এছাড়াও নানা সময়ে নানা রাজনৈতিক দল সংগঠিতভাবে ভারতের দূতাবাস অভিমুখে কিংবা ভারতের আগ্রাসন বিরোধী মিছিল করেছে গত 15 মাসে। কাজেই সকলে যদি সংগঠিত হন তাহলে সত্যি তো যে কথা বলেছেন জুলাই ঐক্যের সংগঠক যে এবার 1000-এ এসেছি, এর পরের বার লাখে আসব, ভারত সম্ভবত সেটা বুঝতে পেরেই উদ্বিগ্ন এবং সে কারণে হাসনাত আব্দুল্লাহর 7 সিস্টার্স বিচ্ছিন্ন করে ফেলার কথা শুনেই হাই কমিশনারকে ডেকে এনে ভারত এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ভারত বাংলাদেশে তাদের স্থাপনাগুলোর নিরাপত্তা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকারকে। কিন্তু এরপর ভারত কি করতে পারে? মানে দিল্লিতে তো হাই কমিশনারকে তলব করা শেষ, বিবৃতি দেওয়া শেষ, এরপর ভারত কি করতে পারে? যখন ভারতের বিরুদ্ধে এই আন্দোলন আরো দানা বেঁধে উঠবে, আরো পরিসরে বড় হবে, তখন ভারত কি পদক্ষেপ নিতে পারে যার ফলে বাংলাদেশে এই ব্যাপক ভারত বিরোধী মনোভাবের যে ক্ষোভ, যে ক্রোধ, তা কিছুটা প্রশমন হবে? ভারত কি ধরনের ব্যবস্থা নিতে পারে? বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন তারা সবসময় চেয়েছেন সম্পর্ক ভালো করতে, কিন্তু সম্পর্কের টানাপোড়েন কমিয়ে আনা একপাক্ষিক উদ্যোগে সম্ভব নয়, আরেক পক্ষেরও চেষ্টা করতে হয়। ভারত কি চেষ্টা করতে পারে? এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো সরকারের পক্ষ থেকে ভারত বিরোধী সেন্টিমেন্টকে চাঙ্গা করা হয় বাংলাদেশে। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। আপনারা গত কয়েকদিন যাবৎ ভারত বাংলাদেশের টানাপোড়েনের সম্পর্ক দেখছেন। বিশেষ করে নতুন করে এই টানাপোড়েনটা শুরু করেছে বাংলাদেশ। সেটি গত রোববার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করবার পর থেকে। বাংলাদেশে একজন কর্মী, রাজনৈতিক কর্মী বা
সামাজিক কর্মী, তাকে কি বলবো জানি না, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি, ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন শনিবারে। গুলিবিদ্ধ হওয়ার পরের দিন রোববার ভারতীয় হাই কমিশনারকে ডাকা হয়েছে। কেন ডাকা হয়েছে? তাকে যারা গুলি করেছে তারা নাকি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, কিংবা নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে, বা ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে হিংসা ছড়ানোর বাণী বিতরণ করছেন। এগুলো যাতে না হয় এবং ভারতে যদি আশ্রয় নিয়ে থাকে ওসমান হাদিকে গুলি করা লোকজন, তাহলে ভারত যেন ফিরিয়ে দেয়, এজন্য প্রণয় ভার্মাকে তলব করেছিল। এরপরে গঙ্গা যমুনার জল বহু গড়িয়েছে। এরপরে আরেকজন হাসনাত আব্দুল্লাহ, সেটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, কি এনসিপি নেতা, দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক, বিতর্কিত মন্তব্য করেছেন। সেভেন সিস্টার্সকে আলাদা করে দেবেন, সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দিবেন, ইত্যাদি বিভিন্ন কথা। এবং তৎপরবর্তীকালে ধারাবাহিকভাবে যেগুলো ঘটছে, যে ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন, সেটিও আসলে এগুলো সবগুলো শেকড় এক জায়গায় বাঁধা। জামাত, শিবির, এগুলো এক একটা হচ্ছে সিস্টার কনসার্ন। এই ইনকিলাব মঞ্চ, এই জুলাই ঐক্য ডাক দিয়েছিল গতকালকে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের। ভারতীয় দূতাবাস সাথে সাথে ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের হাই কমিশনারকে নয়াদিল্লিস্থ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে যা বলার বলে দিয়েছে। আসার কথা হলো যে আজকে আবার ভারতীয় ভিসা সেন্টার চালু হয়েছে, আজকে থেকে আবার স্বাভাবিক কার্যক্রম চলবে। আমার প্রশ্ন সেটি নয়, প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে যে সরকারটি আছে, অবৈধ সরকার, এটি আসলে বৈধতার কোনো মানদণ্ডে পড়ে না। কারণ আমাদের যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ছিল 3 মাসের, 1.5 বছর হতে চললো, প্রায় 1.5 বছর ধরে কোনো নির্বাচন নেই, কিছু না, হঠাৎ করে একটা সরকারের পতন করে একটা সরকার শপথ হলো, শপথ নিয়ে এসে আনলিমিটেড সময়ের জন্য চলছে, কোনো নিয়ম নীতির বালায় নেই। আবার তারা বড় বড় লেকচার দেয়। আমাদের বন্ধু প্রতিম যে দেশটার সাথে আমাদের সম্পর্ক না রাখলে আমরা ক্ষতিগ্রস্ত হব, মারাত্মক ক্ষতিগ্রস্ত হব, দুর্ভিক্ষের সম্মুখীন হতে পারি, রাস্তাঘাটের লাশ পড়ে থাকতে পারে, ওই দেশটা যদি অবরোধ করে, সেই দেশটার সাথে আমাদের সরকার, এই দখলদার সরকার প্রতিনিয়ত হিংসা সৃষ্টি করছে, হিংসার চাষবাস করছে। এই যে এই সরকারের প্রধান ইউনূস সাহেব, আমি বারবার এগুলো কথা বলে আবারও বলছি যে তিনি ক্ষমতায় নিয়েছেন, ক্ষমতা গ্রহণই করেছেন ভারতের বিরুদ্ধে হিংসা ছড়িয়ে দিয়ে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, এগুলো আর নতুন করে বলবার কিছু নেই। এই যে এত কিছু ঘটলো, ভারতীয় ভিসা সেন্টার বন্ধ হয়ে গেল, ভারতীয় দূতাবাস বন্ধ হবে কিনা, নানান প্রশ্ন আসছে। এখনই এগুলো হবে না, হয়তো আরো যখন দেয়ালে পিঠ থেকে যাবে ভারত, হয়তো তখনই ব্যবস্থা নেবে। কারণ কিছু যে হবে না, ভারত যে কিছু করবে না, আজকে আবার ভিসা সেন্টার চালু হয়ে গেছে, তো কাজেই কিছুই হবে না। কিন্তু সত্যিকার অর্থে ক্ষত তৈরি হচ্ছে। তো এই যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নানা রকম বিষোদ্গার করে হাসনাত আব্দুল্লাহরা নাই সরকারের অংশ নয়, সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেন গতকালকে বলেছেন সরকারের অংশ নয়, তারা বুনো জঙ্গলি কথাবার্তা বলতে পারে, কিন্তু দায়িত্বশীল সরকারের পররাষ্ট্র উপদেষ্টা কেন এইভাবে কথা বলেন? পররাষ্ট্র উপদেষ্টা গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের জাতীয় সংসদের আসন্ন নির্বাচন নিয়ে ভারতের পক্ষ থেকে নসিহত করা হয়েছে বলে দাবি করেন এই তৌহিদ হোসেন সাহেব। তৌহিদ হোসেন বুধবার বলেন, নির্বাচন নিয়ে কোনো উপদেশ চাইছে না বাংলাদেশ। বুধবার বিকেলে বিদেশ মন্ত্রকে আয়োজিত সাংবাদিক বৈঠকে তৌহিদ বলেন, বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা প্রতিবেশীদের উপদেশ চাই না। এখন সামনে আমরা একটা ভালো নির্বাচনের দিকে যাচ্ছি, এই মুহূর্তে তো আমাদের নসিহত করার কোনো প্রয়োজন নেই। এরপরেই তার মন্তব্য, ভারত আমাদের এটা নিয়ে উপদেশ দিচ্ছে, একে আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি। তারা জানে এর আগে গত 15 বছরে যে সরকার ছিল তাদের সঙ্গে ভারতের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল। ওই সময় নির্বাচনগুলো যে প্রহসনমূলক হয়েছিল, সে সময় তারা একটি শব্দ উচ্চারণ করেনি। তৌহিদ হোসেন বলছেন যে তারা একটা সুন্দর নির্বাচনের দিকে যাচ্ছে, গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যাচ্ছে। কেমনি গ্রহণযোগ্য? কোন নির্বাচন তো হচ্ছে না, বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীকে বাইরে রেখে নির্বাচন, আর নির্বাচন নিয়ে তো প্রতিনিয়ত সংকট ঘনীভূত হচ্ছে। তৌহিদ হোসেন বলছেন যে 15 বছর খারাপ ইলেকশন হয়েছে, 15 বছর খারাপ ইলেকশন হয়েছে, এজন্যই তো ওই সরকারটা পড়ে গেছে।
আজকে তো আপনাদের দায়িত্ব ভালো নির্বাচন করা, কিন্তু আপনারা আজকেও ভালো নির্বাচন করছেন না, বিতর্কিত নির্বাচন করছেন এবং আমাদের যে স্বাভাবিক সম্পর্কগুলো সেগুলো নষ্ট করে দিচ্ছেন। ভারতের সাথে আমাদের একটা সুন্দর স্বাভাবিক সম্পর্ক ছিল এবং এটি যৌক্তিক সম্পর্ক। এটি যদি কেউ মনে করে যে ভারতীয় আধিপত্যবাদ বা ভারত আমাদের অগ্রাসন করে, তার মস্তিষ্ক ঠিক নেই, তার মস্তিষ্কের ট্রিটমেন্ট প্রয়োজন। আর ট্রিটমেন্টটা আপনি করবেন কিভাবে? খুব ছোট্টবেলা থেকে, শিশু বয়স থেকেই ভারতের প্রতি ঘৃণা তৈরি করে দেওয়া হয়, মগজে বিষয় ইনস্টল করা হয় যে ভারত তোমাদের শত্রু রাষ্ট্র। কাজে ওই মগজের ট্রিটমেন্ট করে ওই মগজ তো ভালো করা যাবে না। ইনস্টল যারা করে তারা তো আমাদের ভালো চায় না। আসলে ভারত কিভাবে শত্রু রাষ্ট্র হয়? আমি একাধিকবার বারবার বলি যে ভারত আর বাংলাদেশ ভৌগোলিকভাবে মানচিত্রটা ব্যতিক্রম মানচিত্র। চারপাশ দিয়ে দেয়াল দিয়ে আছে, সেই দেয়ালকে আপনি অস্বীকার করবেন কিভাবে? আজকে আপনি অস্বীকার করছেন, যার কারণে ভারত বাংলাদেশ সম্পর্কটা খারাপ থেকে খারাপই হচ্ছে। তৌহিদ হোসেন মন্তব্য করার পেছনে কারণ যে গতকালকেও ভারত বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের একটা বার্তা দিয়েছে। ওই যে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ডেকে কড়া থ্রেট দিয়েছে বলা যায় যে আমাদের দূতাবাসে যদি কোনো রকমের নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে আমরা কিন্তু বসে থাকবো না, আমরা চুপ থাকবো না। এবং একই সাথে ভারত বলেছে যে আপনাদের দায়িত্ব, আপনারা তো নির্বাচিত সরকার না, আপনাদের দায়িত্ব বাংলাদেশে একটা অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করা। এবং এই অন্তর্ভুক্তিমূলক শব্দটাতে তৌহিদ হোসেনদের আপত্তি। অন্তর্ভুক্তিমূলক মানে সব দলের অংশগ্রহণ। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে যারা 14 দল ছিল, জাতীয় পার্টি ছিল, তাদের সবার অংশগ্রহণে নির্বাচন। সেটাই তো শুভ চিন্তা বা সুচিন্তার মানুষের কথা হওয়া উচিত। ধরে নিলাম আগে 15 বছর খারাপ ইলেকশন হয়েছে, কিন্তু তৌহিদ হোসেনরা তার থেকেও খারাপ ইলেকশন কেন করছেন? আগের 15 বছরে তো সেই সময়ের সরকার কাউকে বলেনি যে তোমার নির্বাচনে আসা নিষেধ, খবরদার নির্বাচনে আসবা না, এমনটা তো বলেনি। স্বেচ্ছায় শতপ্রণোদিত ভাবে কেউ যায়নি, কেউ গেছে। কিন্তু এখন তো ডাইরেক্ট বলা হচ্ছে যে তুমি নির্বাচনে আসতে পারবা না। যাই হোক, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ভারত বিরোধিতা, ভারতের প্রতি হিংসার চর্চা করা হয়। এই তৌহিদ হোসেনদের আসলে ভিন্ন উদ্দেশ্য আছে। বাংলাদেশ অকার্যকর রাষ্ট্র হয়ে পড়ে থাকুক, বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র হয়ে পড়ে থাকুক, উন্নত, সমৃদ্ধশালী এবং উন্নতির দিকে এগিয়ে যাক তরতর করে, এরা এটা চায় না। যার কারণে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বিবাদ লাগিয়ে রেখে দিয়ে এরা ক্ষমতা ত্যাগ করতে চায়। এরা ক্ষমতা ত্যাগ করার প্রায় কাছাকাছি চলে এসে নির্বাচন হয়ে যাবে। এরা যে কোনো মূল্যে নির্বাচন করে ভারত বিরোধী একটি শক্তির হাতে ক্ষমতা তুলে দিয়ে যাবে এবং সেই শক্তিটা আরো বেশি ভারত বিরোধিতা করবে এবং ভারত তখন চূড়ান্ত বিচারে হয়তো ব্যবস্থা নেবে। এখনই ব্যবস্থা নেবে না, এটি বারবারই বলছি যে এখনই নেবে না। যদি নিত তাহলে ভিসা সেন্টার আজকেও বন্ধ হয়ে যেত, কিন্তু ভিসা সেন্টার চালু হয়ে গেছে, আবারও চলবে। এইভাবে আবারও কিছুদিন চলবে, কিছুদিন চলতে চলতে নির্বাচনটা হয়ে যাবে, ব্যাপক সহিংসতা হবে, মারামারি হবে, অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, ভোট কেন্দ্রে মানুষ যাবে না, 10% 15% ভোট পড়বে, ওই দিয়ে ক্ষমতায় বসিয়ে দিয়ে এর আস্তে করে প্রস্থান করে চলে যাবে। সোজা কথা, বাংলাদেশে একটা দীর্ঘস্থায়ী কাজ্জা লাগিয়ে দেবার একটা প্রচেষ্টা এবং ভারত বিরোধী চর্চা স্থায়ীভাবে এখানে ইনস্টল করবারই প্রচেষ্টা নিয়ে এরা বিদায় নেবে। এই হচ্ছে বর্তমান সরকারের বা সরকারে যারা আছে তাদের মূল উদ্দেশ্য। এই মুহূর্তে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন।